পারফেক্ট ক্রাউন ড্রামার এপিসোড 11-তে সবাইকে স্বাগতম। যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা আমার চ্যানেল থেকে আগের এপিসোডগুলো দেখে নিতে পারো। সেই এপিসোডের লিংক আমি পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে চেক করে নিতে পারো। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে দুহি আর প্রিন্স দুজনেই সিংহাসন কক্ষের দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ে তাদের কাছে একটা মেসেজ আসে। রাজমাতা মেসেজ করেছে শুনে প্রিন্স তখন দুহিকে জিজ্ঞেস করে সিংহাসন কক্ষে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। দুহি জবাবে বলে যে 30 মিনিট লাগবে। প্রিন্স তখন বলে আমি তাড়াতাড়ি রাজমাতার সাথে কথা বলে আসছি, সে আমাকে কাউন্সিলিং হলে ডেকেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে হিজু আর চই দুজন যখন হেঁটে আসছিল তখন তাদের ঠিক সামনে কুইনের বাবা আর তার দল বলে সে হাজির হয়। পরের সিনে দেখা যায় যে প্রিন্স রাজসভায় যাওয়ার জন্য নতুন পোশাক পরে রেডি হচ্ছে। ঠিক তখনই কাউন্সিল হলে হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটে। হিজু আর বাকি সবাই সেটা দেখে হুড়মুড় করে ওদিকে দৌড়াতে থাকে। সেখানে গিয়ে তারা দেখে যে দুহি একাই সেখানে দাঁড়িয়ে আছে। তখন হিজু খুব আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করে আমাদের গ্র্যান্ড প্রিন্স কোথায় গেছে। দুহি যখন বলে যে সে কাউন্সিলিং হলের ভেতরে আছে তখন হিজু এক মুহূর্ত দ্বিধা না করে সোজা ওই জ্বলন্ত আগুনের ভেতর ঝাঁপিয়ে পড়ে। তার পেছনে পেছনে তার সেক্রেটারিরা দৌড়ায়। হিজু ভেতরে ঢুকে যেতে পারলো, সে আর ভেতরে যেতে পারে না, কারণ মাঝখানে একটা জ্বলন্ত কাঠ ভেঙে পড়েছিল। ভেতরে গিয়ে হিজু দেখে যে প্রিন্স মারাত্মক ভাবে জখম হয়েছে। সে ওই জ্বলন্ত আগুন থেকে বের হতে পারছিল না। আসলে সে এমনিতে আগুনকে একটু ভয় পেত, তাই আগুনের ধোঁয়ায় তার দম আটকে আসছিল আর সে সেখানে ছটফট করতে থাকে। তার হাঁটার মতো অবস্থাও থাকে না। সে শুধু বলছিল যে কেউ আমাকে বাঁচাও। ঠিক তখন হিজু চিৎকার করতে করতে সেদিকে ছুটে যায় আর বলে আমি আছি তো, রয়্যাল হাইনেস আপনি কোথায়, কোথায় আপনি? এই বলে সে প্রিন্সকে খুঁজতে শুরু করে। হিজুর গলার আওয়াজ পেয়ে গ্র্যান্ড প্রিন্স তার দিকে তাকায়। তার মন বলছিল তুমি বিপদের মধ্যে এসো না। ঠিক তখন একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। হিজু তাকে কথা দিয়েছিল যে আপনার উপর যত বড় বিপদে আসুক না কেন আমি সব সময় আপনার পাশে থেকে আপনাকে রক্ষা করে যাব। হিজুর মনের ভেতর যে সাহসটুকু ছিল সেটা প্রিন্সের মধ্যে বিন্দু মাত্র ছিল না। এদিকে প্রিন্স ওই ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, ঠিক মতো সে শ্বাসও নিতে পারছিল না। সে দম আটকে মেঝেতে পড়ে যাওয়ার সময় হিজুকে সে জানালা দিয়ে দেখতে পায়। সে ফিসফিস করে বলছিল তুমি ভেতরে এসো না, আর এই বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। হিজু যখন ওই দরজায় হাত দিতে যায় আগুনের তীব্রতায় তার হাত একদম পুড়ে যায়। তাও সে তার গায়ে যে শালটা জড়ানো ছিল সেটা দিয়ে কোনো মতে দরজাটা টেনে ধরে খোলে। ভেতরে গিয়ে প্রিন্সকে যখন সে দেখে তখন তার আর বিন্দু মাত্র জ্ঞান ছিল না। সে প্রিন্সের পালস চেক করে। সে দেখে যে এখনো তার প্রাণ আছে, তবে তার পালস আস্তে আস্তে বেশ স্লো হয়ে যাচ্ছিল। হিজু বলে যে আমি যে কোনো উপায় হোক আপনাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব, কিন্তু সে কিছুতেই তাকে তুলতে পারছিল না। খুব কষ্ট করে টেনে হিচড়ে নেওয়ার চেষ্টা করতে করতে সে চিৎকার করে বলতে থাকে যে কেউ প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিন্তু সে প্রিন্সকে 1 ইঞ্চিও নড়াতে পারছিল না। আর কোনো উপায় না পেয়ে সে সেখানে প্রিন্সের পাশে বসে ভীষণ ভাবে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে যে কেউ এসে আমাদের বাঁচান, প্লিজ রাজাকে বাঁচান। কিন্তু কেউ এগিয়ে আসছিল না। সিনটি এখানেই কাট হয়। পরের সিনে দেখা যায় যে রাজমাতার দিকে একজন হন্তদন্ত হয়ে ছুটে আসছে আর বলে যে কাউন্সিলিং হলে আগুন লেগে গেছে আর সেখানে অনেকেই আটকে পড়েছে। তার এই কথা শুনে রাজমাতা তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে প্রিন্সের কি হয়েছে। তার নিজের মনেও তখন একটা চরম আতঙ্ক কাজ করছিল। রাজমাতা ভীষণ ঘাবড়ে যায়। পরের সিনে দেখা যায় যে হিজু কোনোভাবে প্রিন্সকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে এসেছে। প্রিন্স এখনো পুরোপুরি অচেতন অবস্থায় ছিল আর হিজু তার পাশে বসে আছে। এমন সময় চুই সেখানে এসে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি কেন ওই সময় জ্বলন্ত ঝড়ের মতো আগুনের ভেতরে দৌড়ে গেলেন? আপনার নিজের জীবনের যদি কিছু হয়ে যেত? হিজু তখন বলে যে তার জীবনের চেয়ে আমার জীবন বড় নয়। ঠিক সেই সময় প্রাইম মিনিস্টার হন্তদন্ত হয়ে ছুটে আসে আর হিজুকে একটা গাছের আড়ালে বাইরে ডেকে নিয়ে যায়। সে খুব রেগে গিয়ে জিজ্ঞেস করে তুমি কাকে জিজ্ঞেস করে আগুনের ভেতর দৌড়ে গিয়েছিলে? তোমার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? তোমার উপর একের পর এক বিপদ আসছে, তারপর এত কিছু জেনে শুনে তুমি কেন এমনটা করলে? হিজু তখন পাল্টা জবাব দেয় যে আমি যদি তাকে না বাঁচাতাম তবে আর কে বাঁচত? জঙ্গুক তখন বলে তোমার উপর তো একের পর এক বিপদ এসেই চলেছে, তাও কি তুমি সেটা বুঝতে পারছো না? তুমি আগে এখান থেকে ডিভোর্স নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করো, কারণ এখানে তোমার নিজের জীবনেরই ঝুঁকি আছে। ওকে ছেড়ে তুমি দূরে চলে যাও। জঙ্গুক এভাবে চিৎকার করে উঠায় হিজু একদম দমে যায়। এমনকি জঙ্গুক যখন রেগে বলে ফেলে যে ওর কপাল খারাপ হলে হোক, ও মরলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তোমার কিছু হলে আমি কি করবো তা আমি জানি না। তার এই কথা শুনে হিজু একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে দুহিকে দেখানো হয় সে খুব আপসেট হয়ে কাঁদছিল। ঠিক তখনই চই তার কপালে একটা চোটের দাগ নিয়ে সেখানে হাজির হয়। তার হাতেও বেশ মারাত্মক পোড়া ক্ষত ছিল। তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দুহি আরো বেশি ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। চই তখন বলে
আরে তুমি বাচ্চাদের মতো এভাবে কাঁদছো কেন? আমি যদি ওখানে না থাকতাম তবে গ্র্যান্ড প্রিন্সকে বাঁচানোই যেত না, সেটা তো জানো। একা মহারানী ওভাবে আগুনের ভেতর গেলে দুজনেই মারা যেত। তুমি কি এই জন্য কাঁদছো? আমি তাকে বাঁচানোর জন্যই তো বেঁচে আছি। আগে এটা বুঝো, তার সেবা করার জন্যই তো আমার জন্ম। সে যখন এই কথাগুলো বলছিল তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে জয়ী যখন প্রিন্সকে বাঁচানোর জন্য ভেতরে দৌড়ে যাচ্ছিল তখন মাঝখানে একটা জ্বলন্ত কাঠ ভেঙে পড়ে। সে যখন সেটা ডিঙিয়ে যাওয়ার চেষ্টা করে দুই হুট করে জয়কে আটকে দেয়। জয় তখন বলে, আমাকে ছাড়ো, আমাকে যে কোনো উপায় হোক গ্র্যান্ড প্রিন্সকে বাঁচাতেই হবে। এই বলে সে ওই জ্বলন্ত আগুনের ভেতরে ছুটে যায়। ওটা দেখে দুই এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তার নিজেরই দম বন্ধ হয়ে আসছিল। পরে সবাই যখন নিরাপদে বাহিরে আসে তখন যেন তার জানে প্রাণ ফিরে আসে। ফ্ল্যাশব্যাক থেকে সিন প্রেজেন্টে ফিরে আসে। দুই খুব ইমোশনাল হয়ে বলতে থাকে, ওরা তো চলেই যাচ্ছিল, কিন্তু তুমিও যদি আগুনের ভেতর শেষ হয়ে যেতে তবে আমিও আর বেঁচে থাকতাম না। দুহির মুখে এই কথাগুলো শুনে জয়ের কাছে সবকিছু কেমন যেন নতুন লাগতে থাকে, কারণ এতকাল তার আপন বলতে কেউ ছিল না। একটা এতিম ছেলে হিসেবে বড় হয়ে সে আজ এই জায়গায় এসেছে, কিন্তু আজ প্রথমবার সে নিজের মতো কাউকে পাশে পেয়েছে। দুই যখন এত ভালোবাসার সাথে কথা বলছিল তখন সে আবেগের বসে জয়ের হাতটা চেপে ধরে। জয় তখন মজা করে বলে, আরে আরে, হাত ওভাবে চাপলে তো আমার হাতের সেলাইগুলো সব ছিঁড়ে যাবে। এটা শুনে দুই হুট করে হেসে ফেলে। জয় তখন বলে, এই কাছে আবার হঠাৎ করে হাসছে, তোমার রিয়েকশন তো ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে। এতে দুই আরো জোরে হেসে ওঠে। সিন এখানে কাট হয়। পরের সিনে দেখা যায় দুই আর হিজু একে অপরের সাথে দেখা করে কথা বলছে। হিজু জিজ্ঞেস করে, আচ্ছা উনি কেন আসলে কাউন্সিলিং হলে গিয়েছিল? দুই তখন বলে, ওই সময় ওনার কাছে একটা মেসেজ এসেছিল আর সেই কারণে উনি সেখানে গিয়েছে, আর ওই মেসেজটা পাঠিয়েছিল জঙ্গুক। এই কথা শুনে হিরোইন প্রথমবার একটু গভীর ভাবে চিন্তা করতে শুরু করে যে জঙ্গুক কেন এই মেসেজ পাঠাতে যাবে, যে কুইন মাদার কাউন্সিলিং হলে ওয়েট করছে। প্রথমবার তার মনে জঙ্গুককে নিয়ে সন্দেহ হতে শুরু করে। এরপর সে প্রিন্সের পাশে বসে তাদের একসাথে কাটানো প্রতিটা আনন্দের মুহূর্ত মনে করতে থাকে। তাদের এই অভিনয়টা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা কতবার একসাথে সময় কাটিয়েছে প্রতিটা ঘটনা তার চোখের সামনে ভেসে উঠছিল। সে অচেতন অবস্থায় শুয়ে থাকা প্রিন্সের মুখের দিকে তাকিয়ে এক এক করে সব স্মৃতি মনে করছিল আর ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। ওদিকে প্রিন্স এখনো জ্ঞান না ফিরে বিছানায় অঘরের মতো পড়েছিল। হিজু তখন প্রিন্সের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, আমি যে কোনো মূল্যেই হোক তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমাকে রক্ষা করার জন্য আমি সবসময় তোমার পাশেই থাকবো। এদিকে পুরো ছাই হয়ে যাওয়া কাউন্সিলিং হলটাকে দেখানো হয়। পুরো জায়গাটা একদম কয়লা হয়ে পড়ে আছে। প্রাইম মিনিস্টার জঙ্গুক সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তখন একজন এসে তাকে বলে যে আপাতত এই ব্যাপারটা সবার সামনে পাবলিশ করা দরকার, তাই না? জঙ্গুক তখন বলে, আরে একটু ধৈর্য ধরো, আগে দেখা যাক দেশের মানুষ এই নিয়ে কি বলা বলি করে, পরে না হয় সবকিছু হবে। পরদিন নিউজ বা খবরের কাগজে চলে আসে যে গ্র্যান্ড প্রিন্স নাকি মারাই গেছে। তবে তারা এই নিউজটাকে অতটা পাত্তা দেয় না, কারণ গ্র্যান্ড প্রিন্সের এখনো জ্ঞানই ফেরেনি। একই সময় তারা সেখানকার সিসিটিভি ফুটেজও চেক করে দেখে। কাউন্সিলিং হলের ভেতর কে কে গিয়েছিল সেটা খুঁটিয়ে দেখার সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে মিস জয় গিয়েছিল আর কুইনের অ্যাসিস্ট্যান্ট গিয়েছিল। এর বাইরে সন্দেহজনক তেমন কিছুই কারো চোখে পড়ে না। তবুও হিজু মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আসল অপরাধীকে খুঁজে বের করেই ছাড়বে। এর পরের সিনে দেখা যায় যে রাজমাতা আর হিজু একসাথে বসে কথা বলছে। সেখানে রাজমাতা তাকে সরাসরি জিজ্ঞেস করে যে প্রিন্সের এখন কেমন অবস্থা, সে এখন কেমন আছে। জবাবে হিজু বলে যে সে এখন ভালো আছে, জলদি সুস্থ হয়ে যাবে। তবে আমার মনে একটা ছোট্ট সন্দেহ আছে, এই রাজপ্রাসাদে একের পর এত বিস্ফোরণ, এত বিপজ্জনক পরিস্থিতি আর এত সব কাণ্ড ঘটে গেছে, কিন্তু প্রতিটা ঘটনা থেকে আপনি একাই কিভাবে সবসময় বেঁচে যান? এই কথা বলতে বলতে সে সেখানে রাখা ওয়াইনটা মেঝেতে ঢেলে দেয়। সে আরো বলে যে আজকাল কেউ কিছু দিলে আমি আর হুট করে সেটা খাই না, কারণ এখন আর আমার কার উপর ভরসা নেই। এই বলে সে রাজমাতার দিকে সোজাসুজি তাকায় আর দুজনে একে অপরের দিকে বেশ রাগি চোখে চেয়ে থাকে। সিনটি এখানে কাট হয়। পরের সিনে দেখা যায় জয় যখন হেঁটে আসছিল তখন হিজো তাকে জিজ্ঞেস করে যে প্রিন্সের অবস্থা কেমন। জয় জানায় যে এইমাত্র জঙ্গুক এসেছে আমাদের গ্র্যান্ড প্রিন্সকে দেখতে। এটা শোনার সাথে সাথেই হিজুর ভয়াবহ ধরপড়ানি শুরু হয় আর সে সেদিকে দৌড়াতে থাকে। সে এসে দেখে যে পাশে দুহিও দাঁড়িয়ে আছে। জঙ্গুক স্বাভাবিকভাবে বসে আছে আর প্রিন্স বিছানায় শুয়ে। কোনো বিপদই ঘটেনি। আসলে হিজু যখন দৌড়ে আসছিল তখনই তার মনে জঙ্গুকের উপর একটা বড় সন্দেহ দানা বেঁধেছিল। সে এখন তাকেও আর বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল যে জঙ্গুকে হয়তো সবকিছু করেছে। এর পরের সিন দেখা যায় যে জঙ্গুক আর হিজু দুজনে বাইরে এসে কথা বলছে। জঙ্গুক জিজ্ঞেস করে যে তোমার সাথে কি আমি একটু একা কথা বলতে পারি, বাইরে আসবে? হিজু তখন সব জানিয়ে দেয় যে সে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তার পাশে থেকে তার যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জঙ্গুক এটা শুনে শুধু মাথা নাড়ায়, তাকে আর কিছুই বলে না। এরপর হিজু জিজ্ঞেস করে, আচ্ছা আপনার হাতের আমাদের ওই ব্রেসলেটটা কোথায়? ওটা তো দেখছি না। জঙ্গুক বলে, ও
ওটা আমি ওয়ার্কআউট করার সময় খুলে রেখেছিলাম। এই বলে সে হিজুর দিকে তাকিয়ে হাসে। হিজু তাকে বলে, আপনি সাবধানে থাকবেন। তবে হিজু যে তাকে সন্দেহ করতে শুরু করেছে সেটা জঙ্গুকও বেশ টের পেয়ে যায়। পরে সিন হিজুর বড় ভাই আর তার বউকে দেখানো হয়। এই দুর্ঘটনার খবরটা ততক্ষণে তারাও জেনে গেছে। তারা একটা রেস্তোরাঁয় বসে খাচ্ছিল, এমন সময় পাশে টেবিলের লোকজন গল্প করছিল যে গ্র্যান্ড প্রিন্স নাকি মারাই গেছে। এটা শুনে হিজুর বড় ভাই এতটাই শক্ট হয়ে যায় যে তার হাত থেকে মোবাইলটাই পড়ে যায়। সে তাড়াতাড়ি ফোনটা তুলে বলে, কি ও মারা গেছে? এই বলে সে হিজুকে কল করতে থাকে, কিন্তু হিজু তার কল রিসিভই করে না। হিজুর বড় ভাই তখন আফসোস করে বলতে থাকে, ও আমাকে কবেই বা পাত্তা দিয়েছে আর কবেই বা আমার কল সে ধরেছে। তখন তার বউ বলে, দাঁড়ান আমি আমার ফোন থেকে ট্রাই করছি। কিন্তু তার ভাবি বারবার ফোন করা সত্ত্বেও হিজু তার ফোনও ধরে না। আসলে হিজু তার মোবাইল সাইলেন্ট করে রেখে প্রিন্সের পাশেই চুপচাপ বসেছিল, তাই সে তাদের কলটা দেখেনি। অন্যদিকে জঙ্গুককে দেখানো হয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে পুরো শহর জুড়ে গ্র্যান্ড প্রিন্স মারা গেছে বলে এটা জোর গুজব ছড়ানো হচ্ছে। তখন অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, এখন আমরা কি করতে পারি? উনি তো ভালো আছেন, হাসপাতালে ওনার ট্রিটমেন্ট চলছে, এই সত্যিটা কি সবাইকে জানিয়ে দেব? জঙ্গুক তখন বলে, কোনো কিছুতে তাড়াহুড়া করো না, তুমি একটু শান্ত থাকো। এই বলে সে সোজাসুজি রাজমাতার সাথে দেখা করতে যায়। সেখানে রাজমাতাও তাকে জিজ্ঞেস করে, চারদিকে এমন গুজব ছড়াচ্ছে কেন? তখন জঙ্গুক রাজমাতাকে বুঝিয়ে বলে যে দেখুন, সে যখন সাধারণ গ্র্যান্ড প্রিন্স ছিল তখন আপনি তাকে পদ থেকে সরাতে চেয়েছিলেন, যেটা করা অনেক কঠিন ছিল। আর এখন সে গ্রাউন্ড প্রিন্স হওয়ার জন্য যাচ্ছিল, ঠিক তখনই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে হাসপাতালে তার ট্রিটমেন্ট চলছে, এখনো চোখ পর্যন্ত খুলেনি। সে আদৌ বাঁচবে নাকি বাঁচবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই সুযোগে পুরো শহর জুড়ে যখন রটে গেছে যে সে মারাই গেছে, তো এটা ওভাবেই থাকতে দিন। আমাদের এই নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এটা হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানকে আরো কিছুদিন পিছিয়ে দেওয়া যাবে। তারা যখন এই কুচক্রান্ত নিয়ে কথা বলছিল, ঠিক তখনই রাজমাতার অ্যাসিস্ট্যান্ট এসে খবর দেয় যে গ্র্যান্ড প্রিন্স স্বয়ং নিজে এসেছে। এই কথা শুনে তাদের দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা সবাই হকচকিয়ে উঠে দাঁড়ায়। আর তখনই দেখা যায় যে প্রিন্স একদম কোট প্যান্ট পরে ফুল স্মার্ট লুকে এসে দাঁড়িয়েছে। তাকে এভাবে দেখে রাজমাতার প্রাইম মিনিস্টার জঙ্গুকের আত্মা যেন বেরিয়ে যাচ্ছিল। সিনটি এখানে কাট হয়। পরের সিনে দেখা যায় যে হিজু আর চুই বসে একটা ডকুমেন্ট চেক করছে যে ওই হলের এন্ট্রেন্সে কে কে ঢুকেছিল আর কে কার পারমিশন নিয়ে ঢুকেছিল। ঠিক ওই সময় দুই হন্তদন্ত হয়ে দৌড়ে এসে খবর দেয় যে গ্র্যান্ড প্রিন্সের জ্ঞান ফিরেছে আর সে উঠে পড়েছে। বাস এটা শুনে সবার মনে আনন্দের জিলিক খেলে যায়। হিজু আর এক মুহূর্ত দেরি না করে প্রিন্সকে দেখার জন্য দৌড়ে আসে। সে আসতেই প্রিন্স হুট করে হিজুর হাত ধরে নিজের দিকে টেনে নেয় আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রিন্স ছাড়া আর কি বা তাকে এভাবে বুকে টেনে নিতে পারে? হিজু কে বা কি এসব দেখার আগেই প্রিন্সের বুকে একদম লেপটে যায়। প্রিন্স একদম সুস্থ আছে জানতে পেরে হিজুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। সে প্রথমবার প্রিন্সের চোখের দিকে চোখ রেখে কাঁদতে শুরু করে। প্রিন্স ও হিজুর চোখের দিকে তাকায় আর হিজুর হাতে যে আগুনের পোড়া ক্ষত ছিল সেটার দিকে তাকিয়ে খুব কষ্ট পায়। তারা মুখে কিছু না বললেও তাদের ভালোবাসাটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছিল। প্রিন্স তখন বলে, আমার জন্য ওভাবে আগুনের ভেতর ঝাঁপ দিয়ে বাঁচানোর এত কি দরকার ছিল বলতো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? হিজু তখন বলে, আপনার যে আমার কাছে আর কোনো কিছুই বড় নয়। প্রিন্স তখন খুব ইমোশনাল হয়ে বলে, তোমার ওই জায়গায় যাওয়া উচিতই হয়নি। হিজু বলে, না না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার শরীরে যতদিন প্রাণ আছে আমি তোমার পাশে থেকে তোমাকে রক্ষা করব। হিজুর এই কথা শুনে প্রিন্স যেন বুঝে উঠতে পারছিল না যে সে হাসবে নাকি কাঁদবে। সে হিজুর কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দিও। আর হিজু তাকে সেখানেই জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে দেয়। একেই বলে সত্যিকারের ভালোবাসা, যা বিপদের দিনেও একে অপরকে ছেড়ে চলে যায় না। হিজু মুখে যত আগে বেশ কয়েকবার ডিভোর্সের কথা বলুক না কেন, প্রিন্সের প্রতি তার মনের গভীর অনুভূতি আর নিখাত ভালোবাসা আজ তার নিজের মনের অজান্তেই প্রকাশ পেয়ে গেছে। সিন এখানে কাট হয় আর পরের সিনে জঙ্গুককে দেখানো হয়। সে একা বসে ড্রিঙ্ক করছিল। এই মুহূর্তে তার আসলে কিছুই করার ছিল না। সে কেন যে ক্রাউন প্রিন্স হওয়া আটকাতে চায়, তার আসল উদ্দেশ্যটা কি সেটাই বোঝা যাচ্ছিল না। কেন সে এতটা কুটিল মনের তাও এখানে পরিষ্কার নয়। আসলে সে যখন প্রিন্সের সাথে দেখা করতে গিয়েছিল তখন প্রিন্স তাকে বলেছিল, আমি নাকি মারা গেছি। এই নিয়ে পুরো দুনিয়া তোলপাড় হচ্ছে। এইসব গুজব থামাতে আমি যে বেঁচে ফিরে এসেছি সেটা জানি একটা পোস্ট পাবলিশ করে দিন। জঙ্গুক তখন চরম ক্ষোভ আর বিরক্তি চেপে রেখে বলে, হ্যাঁ অবশ্যই তা করে দেব। আর এখন সেই রাগেই সে একা একা বসে ড্রিঙ্কস করছিল। এরপর সে কি ভাবলো কে জানে। নিজের পকেট থেকে মোবাইলটা বের করে বলে, এবার ক্রাউন প্রিন্সকে টেনে নিচে নামানোর সময় চলে এসেছে। আমার মনে হয় এটা একদম পারফেক্ট সময়। এরপর সে রাগে মদ খেতে খেতে গ্লাসটা আছাড় মেরে ভেঙে ফেলে। অন্যদিকে হিজু আর প্রিন্সকে বেডরুমে দেখা যায়। প্রিন্স তখনও হিজুর ওই আগুনের জায়গায় যাওয়ার কথা তুলে বলছিল যে তার সেখানে একদমই যাওয়া উচিত হয়নি। তারা যখন এ নিয়ে হাসাহাসি করছিল
তখন হিজু হুট করে বলে, আচ্ছা আমার একটা ছোট ডাউট আছে, তোমার আর জঙ্গকের কি আদৌ জমে না? তোমরা তো ফ্রেন্ড ছিলে তাই না? তার কি তোমার উপর কোনো ক্ষোভ বা রাগ আছে? প্রিন্স তখন অবাক হয়ে বলে, আরে তাকে তো তুমি পুরো অন্ধের মতো বিশ্বাস করতে, কখনো তার কোনো খামতি দিতে না, সবসময় আমার ফ্রেন্ড করতে। আজ হঠাৎ তার উপর তোমার সন্দেহ যাচ্ছে কেন? হিজু তখন বলে, না মানে আমার কেমন যেন একটা খটকা লাগছে, জিনিসটা বেশ সন্দেহজনক। প্রিন্স তখন তাকে আশ্বস্ত করে বলে, আমাকে টেনে নামানোর জন্য এই রাজপ্রাসাদে কি শুধু দু একজন আছে? কে কখন রং বদলাবে তার কোনো ঠিক নেই, ওসব আমি দেখে নেব। আমাকে সামলানোর জন্য তো তুমি আছোই, এখন চুপচাপ আমার পাশে ঘুমাও তো। এই বলে তারা দুজনেই সেখানে ঘুমিয়ে পড়ে। পরের সিনে দেখা যায় যে ওই হলের ভেতর আগুন আসলে কে লাগিয়েছিল তাকে পুলিশ খুঁজে বের করে অ্যারেস্ট করে নিয়েছে। এইদিকে চারদিকে বেশ প্রোটেস্ট বা আন্দোলন চলছিল, আর পুরো দেশ জুড়ে একটা চরম উত্তেজনা বিরাজ করে। পরের সিনে ছোট রাজাকে দেখানো হয়। সে এতক্ষণে আসল ব্যাপারটা জানতে পারে। যখন সে দেখে যে প্রিন্স একদম সুস্থ হয়ে হেঁটে আসছে, সে হুড়মুড় করে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর তাকে দেখে কান্না করতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবার সাথে যা ঘটেছিল, আপনার সাথেও যদি আগুনের ভেতর তেমন কিছু হয়ে যেত তবে আমি কি করতাম? আপনার যদি কিছু হয়ে যেত? প্রিন্স তখন তার চোখের পানি মুছে আদর করে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। প্রিন্সের এই কথা বলার সাথে সাথেই ছোট রাজা তাকে আরো জোরে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। অন্যদিকে মাদার কুইনের সাথে দেখা করতে তার বাবা আসে। সে এসে বলে যে সেখানে একটা বড় অগ্নিকাণ্ড ঘটে গেছে, যার কারণে তার রাজ্যাভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই ব্যাপারটাকে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। তারা তো অলরেডি ওদের সরকারি কাজকর্ম শুরু করে দিয়েছে বলে মনে হচ্ছে। রাজমাতা তখন বলে, হ্যাঁ, তারা কি আর এই সুযোগ হাতছাড়া করবে? তারা যে যার মতো কাজ করেই যাবে, এটাকে তারা নিজেদের ক্ষমতা হিসেবেই দেখছে। তার বাবা তখন বলে, না, তোমাকে যে কোনো উপায় হোক এটা রুখতে হবে, তাদের কাজ করতে দেয়া যাবে না, তাদের এই শাসন ব্যবস্থা থেকে যে কোনো ভাবে টেনে বের করতে হবে। আর ওদের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্যই তো ওই আগুন লাগানোর ঘটনাটা ঘটানো হয়েছিল। এখন তুমি আবার এই সমস্ত কথা বলছো কেন? রাজমাতা তখন অবাক হয়ে বলে, কি বলছো তুমি? ওই অগ্নিকাণ্ড কেন ঘটেছিল? তবে কি প্রিন্সকে মেরে ফেলার জন্য? আমি তো এটা একেবারে আশা করিনি। তাহলে কি ওই আগুন লাগানোর পেছনে তুমি ছিলে? সংবন তখন রেগে গিয়ে বলে, তুমি কি বলছো এসব? এই সত্যিটা বাইরের কোনো পাবলিক তো দূরের কথা, এখানকার লোকজনেরও জানা নেই। রাজমাতা তখন অবাক হয়ে বলে, আমি তো এতদিন এটাই বিশ্বাস করে আসছিলাম যে ওটা গ্যাস লিক হয়ে একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তাহলে আগুনটা আসলে তুমিই লাগিয়েছিলে। এই বলে সে চরম রাগ আর অভিমান নিয়ে সেখান থেকে চলে যায়। সে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে তার মাথার রাজকীয় চুল বাঁধার পিন আর গয়নাগাটি একে একে সব খুলে তা ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে, আমি আর এই রাজ্যের মহারানী হয়ে থাকতে চাই না। এরপর সে তার বিশ্বস্ত দাসী আর কর্মচারীদের ডেকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, নিজেদের পরিবারকে বাঁচানোর ব্যবস্থা করো। পরের সিনে হিজুকে দেখানো হয়। সে যখন চইয়ের সাথে কথা বলছিল তখন চই তাকে জানায় যে গ্র্যান্ড প্রিন্স রাজমাতার সাথে দেখা করতে গেছে। তার এই কথা শুনে হিজু বলে, আচ্ছা আমি নিজে গিয়ে দেখছি যে সেখানে কি হচ্ছে। এই বলে সে সেখানে চলে যায়। ঠিক একই সময় অন্য পাশে প্রিন্স যখন তার রাজকীয় কাজকর্ম সামলাচ্ছিল তখন দহি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে। ঠিক ওই মুহূর্তে রাজমাতা তার গায়ের সমস্ত রাজকীয় অলংকার খুলে ফেলে আর একদম সাধারণ কয়েদি বা সাধারণ মানুষের মতো সুতি পোশাক পরে প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। প্রিন্স তো তাকে এই অবস্থায় দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে তৎক্ষণাৎ দুহিকে ঘরের বাইরে চলে যাওয়ার ইশারা করে। দুহি বাইরে চলে গেলে রাজমাতা হুট করে প্রিন্সের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, আমাকে মাফ করে দাও। সে আরো বলে, আসলে আমার বাবাই যে তোমার বিয়ের দিন ওই খাবারে বিষ মিশিয়েছিল তার সমস্ত প্রমাণ আর ডকুমেন্টস আমি তোমার টেবিলের উপর রেখে এসেছি। প্রিন্স তখন টেবিলের উপর থাকা ফাইলটা খুলে দেখতে শুরু করে। সেই ফাইলে দেখা যায় যে হিজুর ঘরে যে দাসী থাকে তাকে হাত করিয়ে সংবন এই জঘন্য কাজটা করিয়েছে। আর এই সব সত্যি বেরিয়ে আসে। ফাইলটা দেখে প্রিন্স জিজ্ঞেস করে, তো এখন হঠাৎ করে সবকিছু তুমি আমাকে এসে কেন বলছো? রাজমাতা তখন কেঁদে ফেলে আর বলে, না মানে এই যে মাত্র আগুন লাগার ঘটনাটা ঘটেছে এটাও ঠিক একই রকম ছিল। এমনকি আগে রাজার মৃত্যুর পেছনে যে অগ্নিকাণ্ড ঘটেছিল সেটাও কিভাবে হয়েছিল আমি জানতাম না। আজ আমি সব সত্যি জানতে পেরেছি যে ওটার পেছনেও আমার বাবাই ছিল। আমি সব সত্যি খুঁজে বের করেছি। সে যখন এই সব অপরাধের কথা স্বীকার করছিল প্রিন্স তখন শান্তভাবে বলে, আচ্ছা তাহলে তো তাকে তার করা অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিতে হবে। তখন রাজমাতা পাল্টা জিজ্ঞেস করে, কেন? এই কাজটা কি তুমি নিজে করতে পারবে না? প্রিন্স তখন বলে, তুমিও তো রাজপরিবারের একটা বড় পদে আছো, ক্রাউন আর মেজেস্টিকে রক্ষা করার পুরো অধিকার তো তোমারও আছে। তার এই কথা শুনে রাজমাতা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এই দায়িত্বটা আমি নিজেই পূরণ করব। সিন এখানে কাট হয়। পরের সিনে প্রাইম মিনিস্টার জঙ্গুককে দেখানো হয়। সে তার মনের আনন্দে শিকারে বেরিয়ে যায়। সে যখন একা একা শিকার করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞেস করে, আপনার সাথে কি আর কেউ আসেনি? গ্র্যান্ড প্রিন্স কি আপনার সাথে আসেনি? জঙ্গুক তখন বেশ উপহাসের সুরে বলে, আরে সে তো এখন বেড রেস্টে আছে, হসপিটালে তার ট্রিটমেন্ট চলছে। এই অবস্থায় শিকার করা কি তার পক্ষে সম্ভব নাকি? এই বলে সে বন্দুক তাক করে ফায়ার করতে থাকে। ঠিক সেই মুহূর্তে হিজু সেখানে এসে হাজির হয় আর বলে, কেন? আমি তো
আছি, আপনার সাথে মিলে আমিও না হয় স্বীকার করব। অন্যদিকে রাজমাতা আর প্রিন্সকে দেখানো হয়। প্রিন্স যখন জিজ্ঞেস করে, আচ্ছা হঠাৎ এই সহানুভূতির কারণ কি, রাজমাতা তখন পরিষ্কার করে বলে, আমি শুরু থেকেই তোমাকে মেরে ফেলতে চাইনি, আমি শুধু রাজসিংহাসনটাকে রক্ষা করতে চেয়েছিলাম, আর সেই দায়িত্বটা আমারও আছে। এখন এই ঘটনা যদি পারিবারিক শত্রুতা হিসাবে পুরো দেশে ছড়িয়ে পড়ে, তবে সেটা আমাদের জন্য চরম লজ্জাজনক হবে। এই রাজ পরিবারে মাত্র কয়েকজন মানুষ আছে, এখন আমরাই যদি নিজেদের মধ্যে মারামারি করে এভাবে শেষ হয়ে যাই, তবে কেমন দেখাবে। যে কোনো উপায়ে হোক আমি ন্যায় আর সততাকে বাঁচিয়ে রেখে এই সিংহাসন রক্ষা করার চেষ্টা করছি, আমি তোমার উপর আর কোনো বিপদ আসতে দেব না। এই বলে সে প্রিন্সের কাছে পুরোপুরি স্যারেন্ডার করে। সে আরো বলে যে এরপর তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিতে পারো, তবে আমি যে আগুনের ওই ঘটনায় কোনোভাবে জড়িত ছিলাম না সেটাও তোমাকে আমি জানিয়ে রাখলাম। অন্যদিকে হিজু আর জঙ্গুককে দেখানো হয়। হিজুকে সেখানে মাটির পুতুলের দিকে নিশানা করে গুলি ছুটতে দেখে জঙ্গুক তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এভাবে সাধারণ পুতুল দেখে গুলি করছো কেন, কোনো পশু পাখি দেখে নিশানা করতে পারো না? হিজু তখন বলে, কারো প্রাণ নেয়া কি পাপ নয়? জঙ্গুক তখন বাঁকা হেসে বলে, তুমি আবার কবে থেকে অন্যের প্রাণ নিতে দ্বিধা করতে শুরু করলে? এই কথা বলতে বলতেই হিজু হুট করে নিজের বন্দুকটা জঙ্গুকের দিকে ঘুরিয়ে একদম তার উপর নিশানা তাক করে। সেই মুহূর্তেই দুজনের মুখের এক্সপ্রেশন পুরো বদলে যায়। জঙ্গু খুব ভালোভাবেই বুঝে যায় যে হিজু তাকে পুরোদমে সন্দেহ করছে। পরিস্থিতি সামলাতে হিজু তখন হালকা হেসে বলে, আরে বাবা, আমি তো জাস্ট মজা করছিলাম। এই বলে সে ব্যাপারটা সেখানেই ধামাচাপা দেয়। সিন এখানে কাট হয়। পরের সিনে দেখা যায় যে হিজু সেই একই রাগ আর বিরক্তি নিয়ে যখন প্রাসাদে ফিরে আসে, তখন সে দুহিকে জিজ্ঞেস করে, প্রিন্স এখন কি করছে? দুহি তখন বলে, সে সেখানে বসে ড্রিঙ্কস করছে। হিজু অবাক হয়ে বলে, কি, সে ড্রিঙ্কস করছে? এই বলে সে হনহন করে সেদিকে দৌড়ে যায়। গিয়ে দেখে যে প্রিন্স বাইরে শান্ত মনে বসে বিড়ালদের সাথে খেলা করছে আর পাশাপাশি ড্রিঙ্কও করছে, বেশ শান্ত মুডে। হিজুকে দেখে প্রিন্স বলে, আসো আমার বউ। এই বলে সে হিজুকে নিজের খুব কাছে বসে আদর করতে শুরু করে। সেখানে বসে থাকতে থাকতে হিজু বলে, এই রাজপ্রাসাদটা কত বড় তাই না? এর ভেতরের সমস্যাগুলো যেন তার চেয়ে অনেক বেশি বড়। প্রিন্স তখন বলে, হ্যাঁ আমি সেটা মেনে নিচ্ছি। রাজমাতা আজ আমার সাথে দেখা করতে এসেছিল। সে স্বীকার করেছে যে তার বাবাই আসলে আমাকে, তোমাকে, মানে আমাদের সবাইকে মেরে ফেলতে চাইছে। এমনকি আমার বড় ভাইয়ের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার পেছনে সংবনী আছে। এই কথাগুলো বলতে বলতে প্রিন্সের চোখ দুটো যেন পানিতে ভরে যায়। এখানে তার ব্যবহারটা যেন একদম সরল বাচ্চাদের মতো। হিজুর কাছে মনের সব কষ্ট উজাড় করে দিয়ে সে বলে, আমি এখন কি করব তা আমি কিছুই বুঝতে পারছি না। প্রিন্সের এই অবস্থা দেখে হিজুর মনে তার প্রতি এক চরম মায়া আর ভালোবাসা জেগে ওঠে। সে প্রিন্সকে ধরে এনে বিছানায় শুয়ে দেয় আর মনে মনে বলে, তুমি যে এত নরম মনের আর এত দয়ালু, এটাই আমার মনটাকে বারবার ভেঙে চুরমার করে দেয়। মানুষ এতটাও ইনোসেন্ট হতে পারে সেটা তো আমার ধারণা ছিল না। এই ভেবে সে প্রিন্সকে ঘুম পাড়াতে থাকে। অন্যদিকে দেখা যায় যে রাজমাতা সোজাসুজি ছোট রাজার কাছে যায় আর সংবনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্টের সই আর অফিসিয়াল সিল করিয়ে নেয়। এরপর সে রাজপ্রাসাদের সিকিউরিটিকে ডেকে সে অর্ডার বুঝিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে প্রিন্স জঙ্গুককে দেখা করার জন্য ডেকে পাঠায়। জঙ্গুক ঘরে ঢুকেই বলে, কি ব্যাপার, আমাকে ডেকেছিলেন? কোনো দরকার ছিল? প্রিন্স তখন আর কথা না ঘুরিয়ে সরাসরি কাজের কথায় আসে আর বলে, আসলে আমার বিয়ের দিন আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা যে সংবন করেছিল, এই সত্যিটা তুমি আগে থেকেই জানতে তাই না? কিন্তু জানার পরও তুমি কেন আমার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে রেখেছিলে? জঙ্গুক তখন ধমক দিয়ে বলে, কি যা তা উল্টো পাল্টা বকছো? প্রিন্স তখন শান্তভাবে বলে, না, ওসব কেস অলরেডি ফাইল হয়ে গেছে আর এই নিয়ে ইনভেস্টিগেশনও চলছে। জঙ্গুক তখন সংবনের পক্ষ নিয়ে সাফাই গাইতে শুরু করে। সে বলে যে সংবন কখনো এই ধরনের কোনো ভুল কাজ করতে পারে না। এই শাসন ব্যবস্থা আর রাজ সিংহাসনের প্রতি তার যথেষ্ট দায়িত্ববোধ আছে। জঙ্গুক যখন এই মিথ্যে কথাগুলো বলছিল, প্রিন্সের মনে তখন রাজমাতার দেয়া সেই ফ্ল্যাশব্যাকের কথাগুলো ভেসে উঠছিল। রাজমাতা যখন প্রিন্সকে সব সত্যি জানাচ্ছিল, তখন সে জঙ্গুককে নিয়ে একটি বড় কথা বলেছিল। সে বলেছিল যে সবকিছু অলরেডি জঙ্গুকও জানে আর বর্তমানে সে আমার বাবার সাথে হাত মিলেই এইসব নোংরা খেলাগুলো খেলছে। আসলে প্রিন্সের সত্যিটা অলরেডি হিজুকেও জানিয়ে দিয়েছে আর সেই কারণে হিজু বন্দুক হাতে নিয়ে সেখানে জঙ্গুকের সাথে দেখা করতে গিয়েছিল, যাতে তাকে একটু পরীক্ষা করে দেখা যায়। প্রেজেন্টে যখন প্রিন্স বারবার চাপ দিচ্ছিল যে সবকিছুর পেছনে সংবনী আছে, তখন জঙ্গুক তখনও সেটা মেনে নিতে অস্বীকার করে। সে বলে যে সে কিভাবে এমনটা করতে পারে, সেও তো এই সরকারের একটা বড় মেম্বার তাই না? এটা কোনোভাবেই সম্ভব নয়। প্রিন্স তখন তার চোখের দিকে তাকে শক্ত গলায় বলে, তুমি কি তাকে বাঁচাতে চাইছো নাকি তার সাথে হাত মিলেই সিংহাসনটাই কেড়ে নিতে চাইছো? তবে একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে রেখো, এই রাজমুকুট বা সিংহাসন কারো মাথাতেই চিরকাল পার্মানেন্টই থাকে না। তুমি যদি সিংহাসনে লোভ করে থাকো, তবে এই সিংহাসন রক্ষা করার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব আর এটাকে বাঁচিয়ে রাখবো। তার এই কথা শুনে জঙ্গুক বাঁকা হেসে বলে, আমার মনে হয় এখন তোমার একটু স্বাধীনতার প্রয়োজন। প্রিন্সও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পাল্টা জবাবে বলে, আমারও মনে হচ্ছে যে তোমারও একটু স্বাধীনতার প্রয়োজন। এই বলে তারা ইশারা ইঙ্গিতে দুজন দুজনকে রাগি চোখে মেপে নেয়। এরপর জঙ্গুক হন হন করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় সামনে হিজু পড়ে, কিন্তু সে হিজুকে একদম পাত্তাই দেয়
দেয় না আর না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই হিজু দৌড়ে প্রিন্সের কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। প্রিন্স তখন বলে তেমন কিছু না, আমাকে মেরে ফেলার পেছনে যে সংবনে ছিল এই সত্যিটা জঙ্গু কিছুতেই মেনে নিতে চাইছে না। হিজু তখন তার হাতটা শক্ত করে ধরে তার পাশে দাঁড়িয়ে বলে জঙ্গুকের উপর যে আমার আগে থেকেই খটকা লেগেছিল সেটা তো তোমাকে আমি সেদিনই বলেছিলাম। যাই হোক, আমি সবসময় তোমার পাশে আছি। এখন তুমি কি করবে ভাবছো, কি ডিসিশন নেবে? প্রিন্স তখন বলে আমি এখনো কোনো কিছু ফাইনাল করিনি। এই বলে তারা দুজন গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। পরের সিনে ছোট রাজাকে দেখানো হয় সে অলরেডি অফিসিয়াল অর্ডার দিয়ে এসেছে, এবার সংবনকে গ্রেফতার করা হবে। বিশাল এক পুলিশ বাহিনী ও রক্ষী দল সেদিকে রওনা দেয়। এদিকে সংবন আগে থেকেই খবরটা জানতো, তাই পুলিশ অফিসাররা যখন পৌঁছায় সে শান্তভাবে উঠে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানায়। পুলিশ সেখানে থাকা সমস্ত ফাইলপত্র আর ডকুমেন্টস বাজেয়াপ্ত করে নেয়। এই ঘটনাটা পুরো মিডিয়ায় বিশাল তোলপাড় সৃষ্টি করে। সবার সামনে প্রচার করা হতে থাকে যে গ্র্যান্ড প্রিন্সের বিয়ের দিন এই লোকটাই খাবারে বিষ মিশিয়ে তাকে মারার চেষ্টা করেছিল, আর এই অপরাধে তার সাথে জড়িত বাকিদেরও পুলিশ অ্যারেস্ট করে ছবি ও ভিডিও পাবলিক মিডিয়ায় পোস্ট করতে থাকে। রাজমাতা টিভিতে এইসব দেখে একা একা চোখ মুছছিল। সব মিলিয়ে এই ঘটনাটা সরকারের জন্য একটা মস্ত বড় স্ক্যান্ডালের বিষয় ছিল। রাজমাতা যখন সেভাবে কাঁদছিল ঠিক তখনই ছোট রাজা মামা করতে করতে তার দিকে দৌড়ে আসে। রাজমাতা তড়িঘড়ি করে টিভিটা অফ করে দেয় আর রাজাকে জড়িয়ে ধরে বলে তুমি একদম ভয় পাবে না সোনা, নিজেকে সবসময় স্ট্রং রাখবে। আর শোনো, এরপর তোমার যে কোনো সমস্যা হোক আর যাই লাগুক না কেন তুমি সোজাসুজি তোমার কাকার কাছে চলে যাবে। তোমার যখন মন চায় তুমি তখনই তোমার কাকার কাছে থাকতে পারো। তার মায়ের মুখের এই কথা শুনে ছোট রাজু খুব খুশি হয় আর তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় যে প্রিন্স সোজাসুজি জেলে যাচ্ছে সংবনের সাথে দেখা করতে। সেখানে সংবন কয়েদি ড্রেস পরে মেঝেতে বসেছিল। প্রিন্সকে দেখে সে ক্ষোভের সাথে বলে তুমি আমার সাথে এভাবে অন্যায় করতে পারো না, আমাকে এভাবে শাস্তি দিতে পারো না। প্রিন্স তখন কড়া গলায় বলে মুখ বন্ধ করো, তুমি রাজ পরিবারের সবাইকে এক এক করে মারার চেষ্টা করছো আর অলরেডি কয়েকজনকে খুনও করেছো। তুমি তোমার বিরুদ্ধে প্রতিটা অপরাধের সলিড প্রমাণ আমাদের কাছে আছে। সংবন তখন চরম রেগে গিয়ে জিজ্ঞেস করে তোমাকে এই সমস্ত প্রমাণ কে এনে দিয়েছে? প্রিন্স তখন শান্ত জবাব দেয় তোমার নিজেরই মেয়ে। তখন সংবন রাগে ক্ষোভে নিজের হাত মুঠো করে সেখানেই গজগজ করতে থাকে। পরের সিনে প্রিন্স যখন জেল থেকে বাইরে আসে তখন চৈ তার জন্য বাইরে ওয়েট করছিল। সংবন তার পদ থেকে পুরোপুরি বরখাস্ত করার সমস্ত আয়োজন অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে আর সেই সংক্রান্ত নিয়ম আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জারি করে দেওয়া হয়েছে। দেশের সাধারণ জনগণ, মিডিয়া আর সরকার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিউজ পাবলিশ করে দেয়। বলা যেতে পারে যে কেসটা অনেকদিন ধরে পেন্ডিং থাকা একটা মামলা ছিল যার আজ অবসান হয়েছে। এরপর চৈ বলে চলুন এবার প্রাসাদে ফিরে যাওয়া যাক। এই বলে তারা দুজন রওনা দেয়। অন্যদিকে দেখা যায় যে জঙ্গুক পুরো রাজসভাকে ডেকে এক মিটিং এ বসেছে। সেখানে মিডিয়ার সাংবাদিক থেকে শুরু করে উপস্থিত সবাই তাকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করে। তারা চড়া গলায় জিজ্ঞেস করে যে এই রাজতন্ত্র বা রাজশাসনকে ধ্বংস করার জন্য কারা এই চক্রান্তের জাল বুনেছিল, তারা এত সাহস কিভাবে পেয়েছে? দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যদি নেওয়া হয় তবে সেটা তো রাজ পরিবারকে সুরক্ষিত রাখার জন্য খরচ করা হচ্ছে, তাহলে আমরা কেন এই অপচয় মেনে নেব? রাজ পরিবারের নিজেদের ভেতরের লোকজনের মধ্যেই যদি এত নোংরামি আর ঝামেলা থাকে তবে এই রাজ পরিবারের টাকা ইনভেস্ট করার চেয়ে দেশের সাধারণ মানুষ আর দেশের ভালো কাজের পেছনে ইনভেস্ট করাটাই তো অনেক ভালো। আমরা এই পুরো শাসন ব্যবস্থার একটা বড় পরিবর্তন চাই। কাউন্সিল বা রাজসভার বাকি সদস্যরা তখন এক এক করে যে যার মতো চড়া গলায় আওয়াজ তুলতে শুরু করে। তবে শেষমেশ তারা নিজেদের মধ্যে এটাও বলা বলি করে যে ফাইনাল সিদ্ধান্ত তো ছোট রাজার মতামত নিয়ে করতে হবে, আমরা নিজেরা তো একা একা এটা ডিসিশন নিতে পারি না। সবার এই কথা শুনে জঙ্গুক আরো বেশি রেগে যায়। সে চরম বিরক্ত হয়। পরিস্থিতি সামলাতে সে তখন একটা দায়সারা রায় দিয়ে বলে যে ঠিক আছে, আপনারা যখন সবাই এটাই চাইছেন তবে আমরা সবাই মিলে সোজাসুজি রাজার কাছেই যাব আর ছোট রাজাকে এই ব্যাপারে জিজ্ঞেস করব। অন্যদিকে দেখা যায় যে হিজো এক জায়গায় বসে অপেক্ষা করছিল আর ঠিক তখনই জঙ্গুক সেখানে আসে। তারা দুজন যখন কনফারেন্স হলে একা বসে কথা বলছিল জঙ্গুক তখন একটু বাঁকা সুরে জিজ্ঞেস করে কি ব্যাপার, আজকাল তো তোমাকে সরকারি কাজকর্মে বেশ ব্যস্ত দেখা যাচ্ছে। হিজো তখন ওইসব কথায় কান্না দিয়ে সোজাসুজি তাকে বলে ওসব বাদ দিন, সংবন যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার পেছনে আপনারও হাত আছে, তাই না? এই সত্যিটা আপনি আগে থেকেই জানতেন আর জেনে শুনেও সেটা গোপন করা কি একটা মস্ত বড় অপরাধ নয়? জঙ্গুক তখন খুব চালাকির সাথে বলে এই সরকারের ভেতর কি চলে না চলে সেটা হিসাব করা তোমার মতো মেয়ের পক্ষে এত সহজ নয়। আসলে রাজা নিজের ইচ্ছে মতো যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতেই পারে, আর কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা দেখিয়ে তাকে আটকানোর জন্য আমি এই পদে আছি। আর এখন পর্যন্ত যা যা বলা হচ্ছে সবই তো আন্দাজের উপর ভিত্তি করে। আমার সাথে যে সংবনের কোনো কানেকশন ছিল সেটা আদৌ কি কেউ প্রমাণ করতে পেরেছে? হিজো তখন কড়া জবাব দিয়ে বলে আমরা এখন 21 শতাব্দীতে বাস করছি। এখন এই রাজতন্ত্রে যারা ক্ষমতায় বসে আছে তাদের রাজনীতি আর শাসনই চারদিকে চলছে, কিন্তু এর আড়ালে যে মস্ত বড় ভুলটা হচ্ছে তা হলো সিংহাসনে এখন বসে আছে একটা ছোট রাজা আর একটা বাচ্চাকে ঘুঁটি বানিয়ে আপনারা পেছনে এত বড় একটা নোংরা গেম খেলছেন, এটা কি ঠিক? জঙ্গুক তখন হিজোর দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করে
আচ্ছা, এই দেশ আসলে কি চায় আর এই দেশের সাধারণ মানুষ মনে মনে কি আশা করে সেটা কি তুমি আদৌ জানো? হিচু তখন বলে, সবকিছু যদি ভালোভাবেই চলতো তবে এই রাজ্যপাটের ভেতর এত সব কুটিল আর খারাপ মানুষজন কিভাবে ঢুকে পড়েছে? আমার তো মনে হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা দুজন একে অপরের চরম শত্রু হিসেবে আলাদা হতে চলেছি। হিজুর এই মুখের উপর দেওয়া জবাব শুনে সঙ্গক তার দিকে একদম চোখ রাঙিয়ে তাকায়। অন্যদিকে দেখা যায় যে রাজপ্রাসাদে খুব ধুমধাম করে ড্রামস বাজানো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে গ্র্যান্ড প্রিন্সকে একদম রাজকীয় পোশাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয় আর তার মাথার উপর রাজকীয় ছাতা ধরা হয়। এতক্ষণে বোঝা যায় যে তার সেই বহু প্রতীক্ষিত শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। সে এবার অফিসিয়ালি ক্রাউন প্রিন্স হচ্ছে। রাজসভার সমস্ত মন্ত্রী আর সদস্যরা লাইনে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় আর সেই লাইনে জঙ্গুকও গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। গ্র্যান্ড প্রিন্স যখন হেঁটে গিয়ে ক্রাউন প্রিন্সের সেই মূল আসনে বসে তখন সেখানে উপস্থিত সমস্ত দরবারি আর সাধারণ মানুষ সমস্বরে চিৎকার করে বলতে থাকে যে আমরা আপনাকে আমাদের মহারাজ হিসেবে মনে প্রাণে মেনে নিচ্ছি। ক্রাউন প্রিন্স দীর্ঘজীবী হোক। সবারই আনন্দের চিৎকারের মাঝেই এই দুর্দান্ত এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এরপর জঙ্গুকের চাল বা কুচক্রি বুদ্ধি কি হতে চলেছে আর গল্পে কি কি মারাত্মক টুইস্ট আসতে চলেছে সেসব দেখতে হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।